ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস। দেখো, তোমরা যারা লোকো পাইলটের অ্যাসপিরেন্ট, যারা লোকো পাইলটের চাকরি করতে চাও বা ইন ফিউচারে টেকনিশিয়ানের চাকরি করবে, তাদের জন্য এই ভিডিওটা খুব ইম্পর্ট্যান্ট হতে যাচ্ছে। এই ভিডিওতে আমি প্রত্যেকটা স্টেজ খুব সুন্দরভাবে তোমাদেরকে সামনে রিপ্রেজেন্ট করব, এই কারণ এটা একটা খুব বড় অধ্যায়। হ্যাঁ, শুধু পড়াশোনা করলে চাকরি হয় না, এবং পড়াশোনার ধরনটাও কিন্তু ঠিক উপযুক্তভাবে হওয়া দরকার। প্রিয় স্টুডেন্টস, দেখো, এএলপি 2024-এর যে ফর্ম ফিল আপ তোমরা চলছে, একটা নাজেহাল অবস্থা তোমাদের হয়ে গেছে। তো এখন তোমরা দেখো, খেয়াল করে ফর্ম বেরোনোর আগের থেকে ফর্ম বেরোনোর পরে কিন্তু পড়াশোনার পরিমাণ তোমাদের অনেকটাই ঘাটতি। এখন এই ঘাটতি যতদিন থাকবে, তোমার চাকরি পাওয়ার অন্তরা হিসেবে সেটা বাধা দেবে। এখন প্রশ্ন হচ্ছে যে, ফর্ম ফিল আপে যে বাধাগুলো তোমাদের সামনে আসছে, ন্যাচারালি যে বাধাগুলো আসছে, সেটা হচ্ছে বোর্ড কীভাবে চয়েস করবো, এসসি এসটি ওবিসি কীভাবে আপলোড করবো, কোনটা আপলোড করবো, ইডব্লিউএস কী কেস সেটা একটা ব্যাপার, ফটো কীভাবে আপলোড করবো, বোর্ড চয়েস, সেফ জোন কোনটা, প্রিপারেশন স্ট্র্যাটেজি ইত্যাদি নানা রকম প্রশ্ন। তো ভিডিওটা একটু লেন্দি হতে পারে, কিন্তু একদম ইম্প্যাক্ট কথাগুলো হচ্ছে যে মানে প্রথমে যদি চলে আসি যে ওবিসি এসসি এসটি সার্টিফিকেট ব্যাপার। দেখো, এসসি এসটি ওবিসি বা বিশেষ করে এসসি এসটির কথা আগে বলি। এসসি এসটি সার্টিফিকেট যা তোমার কাছে আছে সেটা সেটা দিয়ে করলেই হবে। নতুন সার্টিফিকেট তোমার দরকার নেই, এক্সিস্টিংটা হলেই হবে। এখন ওবিসি ওবিসি কিন্তু চেঞ্জ হতে পারে। মনে করো আজকে তুমি নন এনসিএল আছো, নন ক্রিমিলিয়ার আছো। নন ক্রিমিলিয়ার মানে তুমি ওবিসি যেটা নন ক্রিমিলিয়ার, সেটা তোমরা যোগ্য যারা আর কি, মোটামুটি ছাড় পাওয়ার যোগ্য, তাদেরকে এনসিএল বলে। নন ক্রিমিলিয়ার, ক্রিমিলিয়ার মানে উচ্চস্তরীয়, সেটা তোমাদের অনেকেরই নেই, ম্যাক্সিমামটা নন ক্রিমিলিয়ার। তারা তোমাদের যে অথরিটি থেকে তোমাদের এসডিও বা ডিএম যেখান থেকে তোমাদের নিয়ে আসে, ওই সার্টিফিকেটটা আপলোড করলে বা নাম্বার পুট করলেই হবে, আলাদা করে কিছু দরকার নেই। কারণ তোমরা যখন ডিবি হবে বা ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, তখন আবার নতুন করে যে ফরম্যাটটা রেলওয়ে বোর্ড দিয়েছে সেটা ওখান থেকে করে তারপরে জমা দিতে হবে, দেখাতে হবে, আর এটাও দেখাতে হবে সেটাও দেখাতে হবে। তখন আশা করি বোঝা গেল। তাহলে সার্টিফিকেট এসসি এসটি ওবিসি সার্টিফিকেট তোমাদের কাছে যা যা আছে সেরকমভাবে দিলেই হবে। তারপরও যদি কারোর কোয়ারিজ থাকে, আরআরবিতে ডাইরেক্ট ফোন করবে। আরআরবি যথেষ্ট পরিমাণ কোঅপারেশন করছে ফোন নাম্বার থেকে ফোন করলে। এটা একটা কথা হয়ে গেল। আচ্ছা, ইডব্লিউএস যাদের আছে, ইডব্লিউএস কথাটা এখানে লিখিনি, ইডব্লিউএস যাদের মনে করো আছে, তারা এটা 1 বছরের জন্য এই সার্টিফিকেটের ভ্যালিডিটি থাকে। তোমরা নিশ্চয়ই জানো 31 মার্চে শেষ হয়ে যায়, মানে 1 এপ্রিল থেকে 31 মার্চ অব্দি এর ভ্যালিডিটি থাকে। কোনো মনে করো তুমি 1 বছর পরে ডিআর লটারি পেয়ে গেলে 2 কোটি টাকা, তখন তুমি ইডব্লিউএস থাকলে না। সেই জন্য প্রতি বছরই কিন্তু এটা চেঞ্জ হয়। সেই জন্য এই ইয়ারের জন্য এই বছরে যে সার্টিফিকেট তোমার ইস্যু করা আছে সেটা সাবমিট করলেই হবে। তারপর যখন তোমার ডিভি হবে বা ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, তখন নতুনটা তুমি সাবমিট করবে। তাহলে 1 নম্বর পয়েন্ট তোমার ওবিসি এসসি এসটি সম্পর্কে মিটে গেল। এবার আছে ফটো আপলোড। দেখো, ফটোর ব্যাকগ্রাউন্ড নিয়ে অনেকের অনেক প্রশ্ন আছে। ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট হলে ভালো হয়, যাতে তোমার হেজিনেস না থাকে। আর একটা কথা হচ্ছে, টুপি পরা চলবে না, চশমা পরা চলবে না, এগুলো বাদ দিয়ে। আর কোনো রকম কাপড় বাঁধা, ফেটি বাঁধা, এরম করে ছবি তোলা, এরম করে ছবি তোলা, এরম করে ছবি তোলা, এরম করে ছবি তোলা, এরকমভাবে চলবে না। ছবি স্ট্যান্ডার্ড যেমন হয় তেমনভাবে ছবি তুলে তোমাকে কিন্তু ইনপুট করতে হবে, না হলে ফর্ম বাতিল হয়ে যেতে পারে। আচ্ছা, বোর্ড চয়েসটা একটু পরে বলছি। সেফ জোন, প্রিপারেশন একটু পরে আর বলে কি হবে। বোর্ড চয়েস, এখন বোর্ড চয়েস নিয়ে নানা মুনির নানা কথা, কত ইউটিউব ভিডিওতে কত রকম দশা তৈরি হচ্ছে। দেখো প্রিয় স্টুডেন্ট, কাট অফ কোথায় কত যাবে দুনিয়াতে কেউ বলতে পারে না। প্রেডিকশন কখনো ঠিক হবে বলে ঠিক বোঝা যায় না। কলকাতাতে গতবার কাট অফ কম গেছে, সবাই বলে কলকাতাতে কাট অফ বেশি যায়, অনেক কম গেছে। তো কাট অফ নিয়ে অত বেশি মাতামাতি করলে সময় নষ্ট হবে, কারণ কেউ প্রেডিকশান করতে পারবে না। কি করে পারবে? কারণ ভগবান সেও এটা কি করে জানবেন যে এখন সেখানে কতজন পরীক্ষা দেবে, কী রকম ফর্ম ফিল হবে, কেউ জানে না। আর ফর্ম ফিল আপ বেশি পড়লে যেখানে কম্পিটিশান বেশি হবে, সেটাও কিন্তু না। মানে কোথায় কোয়ালিটি স্টুডেন্ট যাচ্ছে সেটাও কিন্তু একটা ফ্যাক্টর। তার জন্য আমি মনে করি, তোমরা যদি মনে করো বেশি সিটের এগনেস্টে পরীক্ষা দেবে, তাহলে যেখানে বেশি সিট সেখানে। আর যদি মনে করো দম থাকে যে অল্প সিটের এগনেস্টে পরীক্ষা দেবো, তাহলে সেখানে কম সিটে দিতে পারো। এখানে আমরা ডাইরেক্ট মতামত দিতে পারি না। যারা মতামত দিচ্ছে তারা অন্তত ফেয়ার টিচার নয়, এটা 100% নিশ্চিত। মতামত কখনো এই ব্যাপারে দেওয়া উচিত না, কারণ এই ব্যাপারটা খুব টাফ। আচ্ছা, এটা কেউ জানে না, যে দিচ্ছে সে বেকার দিচ্ছে, সেটা মিথ্যে কথা। তুমি তোমার সাজেশন আর দুটো জিনিস স্ট্র্যাটেজি মাথায় রাখো। তুমি বাইরে পরীক্ষা দিতে যাবে, না তুমি ইনসাইড থাকবে, তোমার রেসিডেন্সিয়াল এরিয়ায় থাকবে।
এখন বাইরে গেলেই যদি চাকরির নিশ্চয়তা হতো মানে বাইরের বোর্ডে, তাহলে তো বলতাম সবাইকে জম্মু কাশ্মীর চলে যাও, সেখানে গেলে হয়ে যাবে। কিন্তু তাও কিন্তু না, সেখানে গেলে যে হবে তার কোনো গ্যারান্টি নেই। সেই জন্য আমরা প্রত্যেকে বুঝে ফর্ম ফিল আপ করবো যে কোথায় করলে ভালো হয়। এই বোর্ড চয়েস নিয়ে কারোর মতামত না নেওয়াটাই বেটার। তোমার যেখানে মনে হয় তোমার কিসের সার্টিফিকেট, যেরকম এখানে আমার কাছে যে পেজটা রয়েছে, এখানে বিভিন্ন রকম মানে রয়েছে, যেখানে মনে করো ওবিসি আছে, তুমি ওবিসি থাকলে ওবিসি কোথায় একটু বেশি আছে দেখো, ঠিক আছে, আর তার সঙ্গে জেনারেলটা জুড়ে যাচ্ছে, এসসির সঙ্গে জেনারেল জুড়ে যাচ্ছে, এরকমভাবে তুমি দেখে বুঝে ফর্ম ফিল আপটা করো। সুতরাং এইখানটায় নিজের মাতুব্বাড়িটাই ঠিক, অন্যের মাতুব্বাড়িটা নেওয়া ঠিক হবে না। এবার তারপরে তুমি যদি ইন্ডিভিজুয়াল কোনো স্যারের কাছে পড়ো, সেই স্যারের মতামত নিতে পারো, কোনো কোচিং সেন্টারে পড়ো, সেই কোচিং সেন্টারে ইন্ডিভিজুয়াল মতামত দিতে পারো, ম্যান টু ম্যান। এখন আমি যদি কোথাও বলে দিই যে তুমি এইখানটায় ফর্ম ফিল আপ করো, তাহলে দেখবে সেখানেই সব ফর্ম ফিল আপ করেছে, সেখানেই তপবনের স্টুডেন্ট সব চাকরি পেয়ে গেল, এরকম মানে তপবনের স্টুডেন্টের মধ্যেই খুব মানে হাড্ডাহাড্ডি লড়াই হবে। এমনি তো তপবন স্টাডি সেন্টারের একটা ব্র্যান্ডিং আছে, ইন্ডিয়ান রেলওয়ের মানে একটা বড় অংশের চাকরি এখান থেকে হয়, যে কোনোভাবে যে কোনো ব্যাপারেই হবে, এটা নিশ্চয়তা সবাই জানে। তো সেই জন্যে মানে এই যে একটা মানে বাজে রিমার্ক যাতে না হয়, সেই জন্য আমি ডাইরেক্টলি কোনো বোর্ডকে বলছি না, বুঝলে প্রিয় স্টুডেন্টস। তো আর একটা কথা বলি, দেখো তপবনে কি কখনো বলি তোমাদের ভর্তি হতে, তোমরা সত্যি করে বলো তো, তবু তপবন স্টাডি সেন্টার কি করছে তা নিয়ে তোমাদের মাথা ব্যথা করার দরকার নেই, কাউকে বলছি না। এখানে তো অল টাইম বিভিন্ন রকমের কোর্স মানে বিভিন্ন রকমের পড়াশুনো হয়েই যাচ্ছে। তো আমরা এতটাই ব্যস্ত থাকি যে আমরা এই বাইরের জগৎ সম্পর্কে আমাদের আইডিয়া করাটাও কঠিন হয়ে যাচ্ছে, যে মানে বাইরে কে কী করছে, কে আমাদের নামে মন্দ বলছে, কে ভালো বলছে। আমাদের এত কোর স্টুডেন্ট, তাদের সঙ্গেই আমরা চর্চা করে পারছি না, ঠিক আছে। তো আমাদের তো অনলাইন ব্যাচ শুরু হচ্ছে, তারপর অফলাইন শুরু হচ্ছে, তারপর বিভিন্ন রকমের মানে যে ক্লাস কোর্স সেগুলোও শুরু হচ্ছে। তাই এটা নিয়ে আমরা কখনোই বলছি না যে স্টুডেন্ট তোমরা ভর্তি হও, এগুলো যাদের সামর্থ্য আছে। এবার আরেকটা কথা বলি, বাই দি বাই একটা কথা বেশ ভালো বলতে ইচ্ছে করছে, কারণ এখন টিচাররা দেখি মানে গরিবতার সুড়সুড়ি দিচ্ছে ব্যাপারটা। আসলে গরিবতার সুড়সুড়ি এতে কিন্তু চাকরি হয় না, চাকরি যে ভালো লিখবে সেই চাকরি পাবে, এখানে গরিব মহতের কোনো জায়গা নেই। তাই ওই গরিব বলে সে চাকরি তাড়াতাড়ি পাবে আর মহৎ বড়লোক বলে সে চাকরি পাবে না, এটা কিন্তু কোনো অভিধানে লেখা নেই। যে ভালো পারফর্ম করবে সেই চাকরি পাবে। তাহলে অনেক টিচার দেখি আজকে মানে এই খেলা, এটা দিয়ে নাটক চলছে, মানে এই যে এটা একটা বিরাট বড় গেম, এই গেমটা কেউ বুঝতে পারছে না যে যে গরিব বলে যে মানে অমুক করা তমুক করা, আসলে কেউ কিছু করছে না, ব্যাপারটা তার আখের গোছানোর জন্য সে করছে, যে কোর্স ফি বিরাট ছাড়, অমুক ছাড়, আসলে এগুলো সম্পূর্ণ গেম। এই গেমের চক্করে যারা পড়ছে তারা কিন্তু বুঝতে পারছে পরিষ্কার। তো প্রিয় স্টুডেন্ট, যাক ও নিয়ে কমার কোনো কথা নেই, যে যা করছে করুক, আমাদের জায়গাটা যেরকম সেরকম আমরা রাখি, আমাদের স্মার্টনেস আমরা জানি। আমরা যদি শুধু সুন্দরবনে চলে যাই, সেখানেও আমাদের সঙ্গে সঙ্গে স্টুডেন্ট যাবে আমরা জানি। আমরা যদি কোচবিহার চলে যাই, সেখানেও যাবে। তাই ওটা নিয়ে আর মন্তব্য আমি করছি না। চলো প্রিয় স্টুডেন্টস, পরেরটায় চলে যাচ্ছি আমি। এখন প্রিপারেশন স্ট্র্যাটেজি, সেফ স্কোর বলে, সেফ জোন বলে বাবু কোনো জায়গা হয় না, সেফ জোন বলে কিছু নেই। তাহলে তো সেফ জোনে সবাই চলে যেত প্রেডিকশন বলে। তাই সেফ জোনের কনসেপ্টটা মাথা থেকে হাঁটিয়ে দাও। এবার বোর্ডের কাট আপ কখনো বেশি কখনো কম হয়, 2-1 নম্বরের ডিফারেন্স হয়, বিভিন্ন জায়গায় 2-3-4 নম্বরের ডিফারেন্স হয়। তো এমনভাবে প্রিপারেশান করো যে ওই ডিফারেন্সটা যাতে এবার উইথড্র হয়ে যায়। দেখো এবার প্রিপারেশন স্ট্র্যাটেজিটা কেমন হবে। প্রিপারেশন স্ট্র্যাটেজি বলতে সঠিক অর্থে অল্প দিনে, বা এখন জুন মাসে পরীক্ষা, জুন মাস থেকে পরীক্ষা, তো এই অল্প দিনের মধ্যে খুব বেশি যে তুমি বিরাট মহাভারত উল্টে লিখে দেবে, সেটা সম্ভব না। আমরা স্বপ্নে অনেক বেশি ভাবি, যে সারা বছর ধরে পড়াশুনো করেছে সেই এই পরীক্ষাতে ভালো পারফর্ম করবে। যারা স্ট্র্যাটেজি এভাবেই নিয়েছে তারা পারফর্ম করবে। হঠাৎ করে জুড়ে এসে রাজা হওয়া সম্ভব না। এই যে এই কথাগুলো সুকুমার বল বলে, তাই অনেকের কাছে খারাপ হয়ে যায়। অতি বাস্তব কথা এটা। কেউ যদি ভাবে যে আমি 2 মাস পরে ক্র্যাক করে নেবো, 3 মাস পরে ক্র্যাক করে নেবো, এগুলো তার সম্পূর্ণ রং একটা স্টেটমেন্ট, আর কিচ্ছু না। তাই চাকরি যারা পেতে চাও, আর এখন তো রেলওয়ে বোর্ডের ক্যালেন্ডার জারি হয়ে গেছে, তাহলে তুমি এমনভাবে ঠিক করো, ফান্ডামেন্টালি নিজেকে উন্নত করার চেষ্টা করো। নিজের মধ্যে কোনো খামতি থাকলে সেগুলোকে রিকভারি করো। রিকভারি করে তবেই তুমি কিন্তু নেক্সট আইটেমের জন্য তুমি তৈরি হতে পারবে। সুতরাং তোমার পারফর্মিং ক্যাপাসিটি এতটা উন্নত করতে হবে যে ফাঁকিবাজির দ্বারা হবে না। ফাঁকিবাজি করে চাকরি পাওয়ার দিন কিন্তু শেষ। তাই প্রিয় স্টুডেন্টদের কাছে একটা কথা, যে এখন চাকরি পেতে গেলে তোমাকে সেরকম স্ট্র্যাটেজিক্যালি তৈরি হতে হবে, ফান্ডামেন্টালি বেস তৈরি হতে হবে। ইউটিউবে দেখি আজকাল মানে পড়িয়েই যাচ্ছে পড়িয়েই যাচ্ছে পড়িয়েই যাচ্ছে। ভাই অত পড়ার কিছু নেই। সত্যিকারের কথা যদি বলো, যে দেখছি মানে ঘন্টার পর ঘন্টা সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত ক্লাস চলে, অত পড়তে হয় না। সপ্তাহে 2 দিন করে কোনো জায়গার গাইড নিলে, 3 দিন করে গাইড নিলে, 1 দিন করে গাইড নিলে সাফিসিয়েন্ট। বেশি পড়তে হয় না, ওইগুলোকে বারবার রিভিশন দিতে হয়। এই কথাটা কেউ শেখায় না। আজকে তুমি ইউটিউব দেখে একটা পড়ছো, পরে 10 দিন পরে কী পড়েছিলে সেটাই তুমি ভুলে যাচ্ছ। তাহলে ওই পড়ার কিন্তু কোনো দাম নেই। এই যে কথাগুলো তোমাদের বলছি না, এই কথাগুলো যে মন দিয়ে একটু শুনবে, যার মনে
স্ট্রাইক করবে সে কিন্তু জিতবে। তো প্রথমে হয়তো কথাগুলো শুনতে খারাপ লাগবে, তাই ওই কোশ্চেন অ্যান্সার করে খুব একটা লাভ নেই। ফান্ডামেন্টালি পড়ো, স্ট্রং হও, নিজের মধ্যে গতিশক্তি বাড়ুক, তবেই কিন্তু এই চাকরি পাওয়া সম্ভব। আর এই চাকরির অনেকগুলো যেহেতু ধাপ আছে, ধাপগুলো একটার পর একটা পার হওয়ার টাফ আছে, সেই টাফ মানে অনেককে কাটছাট করে এগোতে হয়। আর একটা কথা বলি, অনেকে বলছে সিবিটি ওয়ানের থেকে সিবিটি টু নিয়ে চিন্তা করবে। আসলে বলো তো প্রিয় স্টুডেন্ট, সিবিটি টু নিয়ে যদি চিন্তা করো তাহলে সেটা একটা ভুল ধারণা। সিবিটি ওয়ানই হচ্ছে মেন, কারণ যে 15 জনকে ডাকবে একজনে, তারপরে ডাকবে হচ্ছে 8 জনকে, তারপরে সাইকোলজিক্যাল টেস্ট, তারপরে মেডিকেল। তো এই যে প্রথম 15 জনের মধ্যে ঢোকাটাও কিন্তু একটা বড় গেম। তো প্রথম 15 জন ঢুকতে গিয়ে যে সাবজেক্টগুলো তোমার রয়েছে, ম্যাথ রয়েছে, সায়েন্স রয়েছে, আর তোমার হচ্ছে ম্যাথ, সায়েন্স আর জিআই, এই 3টে সাবজেক্ট কিন্তু জোর দিতে হবে তোমাদেরকে। তাহলে স্ট্র্যাটেজি যদি সত্যিকারে করে থাকো, এই 3টে সাবজেক্টে ভীষণ জোর দাও। আর জিকে জিএস যে পর্যন্ত পড়েছো একটু আপাতত স্টপ রাখো, পরের দিকে এটাকে জোর দেবে। এই হচ্ছে সম্পূর্ণ স্ট্র্যাটেজি পড়ার। এছাড়া অনেক কথা বলবো। আসলে আমাদের পশ্চিমবাংলাটা সবথেকে বড় প্রবলেম যে মানে ঠিক মানে আমরা কাউকে মানে যে কি বলবো, মানে এখানে একটা বিরাট বড় মিসআন্ডারস্ট্যান্ডিং রয়েছে স্টুডেন্ট এবং টিচারদের জন্য। এখানে মানে যে টিচারদের সম্পর্কে স্টুডেন্টদের বিরাট বাজে বাজে ধারণা। আসলে বাজে ধারণা যে বিহার ভালো, মুখ ভালো। আরে ভাই, বিহার পুরো একটা বিজনেস হাব ওটা, ঠিক আছে? বিহার বিজনেস হাব পুরোটা। ওখানে 3-4 লাখ স্টুডেন্ট, 3-4 লাখ স্টুডেন্ট একটা বিহার পাটনাতে থাকে। ওরা এত মানে সেখানকার ওর কালচারই ওটা। আর এখানে কম্পিটিশন পড়ায় যে মানুষ, সেটা মানুষ জানেই না যে ঠিক করে কোথায় কোথায় কম্পিটিশনে পড়ায়। তাই কালচার মহল পুরো আলাদা, তার সিস্টেমটা আলাদা। তাই যদি বিহারি ইউপিতেই সব চাকরি হতো, তাহলে তো বাংলা থেকে বা তপোবন থেকে এরকম হাজার হাজার ছেলেমেয়ে চাকরি কী করে পেত? বিহার আর ইউপি বলে কথা না, যারা ভালো পড়বে যারা, তারাই কিন্তু চাকরি পাবে। তাই তোমাদেরকে এই ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ কথা আমি বলে দিলাম প্রিয় স্টুডেন্ট। এই সত্যি অনেক সময় কড়া হলেও যেটা বাস্তব, সেটাই কিন্তু সুকুমার পাল অলরেডি বলে যায়। বেস্ট অফ লাক, ভালো থেকো। তোমাদের এই সম্পর্কে যদি কোনো কোয়ারিজ থাকে তাহলে কমেন্টস বক্সে করো। আমি এই কোয়ারিজ নিয়ে হয়তো একদিন লাইভ করে তোমাদের সমস্ত কোয়ারিজগুলো মিটিয়ে দেবো। ওকে, বেস্ট অফ লাক, ভালো থেকো, এগিয়ে চলো।